আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ এবং এর গঠন এই অধ্যায়ের বিশেষ একটি অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এই কোষীয় অঙ্গাণুটি এত গুরুত্বপূর্ণ, এটি যেমন উদ্ভিদ দেহের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় এখান থেকে আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে বেশ বিভিন্ন রকমের সিকিউ, এমসিকিউ কিংবা অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের যে অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব এই বিশেষ অঙ্গাণুটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা নানা রকম কাজ করি, আর এই কাজ করার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। শিক্ষার্থীরা, কোথা থেকে আসে এই শক্তি কিংবা কিভাবে এই শক্তি তৈরি হয় দেহের মধ্যে, আমরা কি সেটা জানি? আমরা প্রতিনিয়ত হাঁটা চলা, দৌড়ানো, পড়ালেখা, নানান কাজে এই শক্তিকে ব্যয় করি। আমাদের আজকের আলোচিত টপিকটি বা আলোচিত অঙ্গাণুটি কিন্তু এই সংক্রান্ত বা এর সাথে রিলেটেড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পাওয়ার হাউস বা এই যে পাওয়ার প্ল্যান্ট। তা আমাদের এই কোষের পাওয়ার প্ল্যান্ট কে? আমাদের এই কোষের অভ্যন্তরের পাওয়ার হাউস কাকে বলা হয়? কে পাওয়ার তৈরি করে কোষের ভেতরের দিকে? নিশ্চয়ই আমরা জানি যে এটিকে যদি আমরা সেই পাওয়ার হাউসের সাথে কল্পনা করি, এটি হচ্ছে একটি পাওয়ার হাউস, কোষের অভ্যন্তরের একটি অঙ্গাণু, যার ভেতরে এরকম পাওয়ার তৈরির জন্য বিভিন্ন উপাদানগুলো রয়েছে। তো কে হতে পারে এই পাওয়ার হাউস? তোমরা জানো, কারণ অনেক আগে থেকে আমরা কোষের এই পাওয়ার হাউসের সাথে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব, যাকে আমরা কোষের পাওয়ার হাউস বলেছি। আমরা এই কোষের এই পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়ার ভৌত রাসায়নিক গঠন, এর প্রকৃতি এবং এর বিভিন্ন রকমের কাজ সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়া, এবং এই মাইটোকন্ড্রিয়াগুলো কোষে কি অনেকগুলো থাকে, কারণ যেহেতু এটা পাওয়ার তৈরি করতে হয়, কোষে এদের সংখ্যার পরিমাণটা কি থাকে? বেশি থাকে। তো আমরা এটাকে আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবদ্ধ সাইটোপ্লাজমস্থ বা সাইটোপ্লাজমের ভেতরে যে অঙ্গাণুতে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয়, তাকে বলেছি আমরা মাইটোকন্ড্রিয়া। আমাদের শ্বসনের ক্ষেত্রে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, এটি কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরেই ঘটে থাকে। আমরা এই কারণেই কিন্তু এটাকে কোষের পাওয়ার হাউস বলে থাকি, যেহেতু এখান থেকে এটিপি তৈরি হয় বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা জানলাম যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ সাইটোপ্লাজমের অভ্যন্তরে, যার ভেতরে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটি সম্পন্ন হয়ে থাকে, সেই অঙ্গাণুকে আমরা বলেছি হলো মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার নামকরণের ক্ষেত্রে এই দুটি বিষয় জড়িত। একটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুতা, আরেকটি হচ্ছে কি বিভিন্ন শস্য দানা বা গ্রেইন। তাহলে মাইটোস এই শব্দটার নাম হচ্ছে কি থ্রেড বা সুতা, এবং কন্ড্রোন ওই শব্দটার অর্থ হচ্ছে কি গ্রেইন। এই দুটো শব্দ নিয়েই নামকরণ করা হয়েছে মাইটোকন্ড্রিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিক মাইটোস, যার মানে হলো থ্রেড বা সুতা, এবং কন্ড্রোন, এটার নাম হচ্ছে গ্রেইন বা দানা। এখান থেকে নামকরণ করা হয়েছে মাইটোকন্ড্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুজন সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি, একজন হচ্ছে মিস্টার কলিকার আর একজন হচ্ছে বেন্দা। মাইটোকন্ড্রিয়া 1850 সালে প্রথম আবিষ্কার করেন কলিকার। ওনার পুরো নাম হচ্ছে আলবার্ট ভন কলিকার। এবং বেন্দা, উনি হচ্ছে তারও 48 বছর পর, অর্থাৎ 1898 সালে এর নামকরণ করেন। সংখ্যা, প্রতিটি জীবকোষে গড়ে 300 থেকে 400টির মতো মাইটোকন্ড্রিয়া থাকে। এর কারণ হলো, যেহেতু আমরা বলছি মাইটোকন্ড্রিয়াকে প্রচুর পরিমাণে এনার্জি বা শক্তি তৈরি করতে হয়, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই ইলেকট্রন ট্রান্সপোর্টের যে চেইনটা, সিস্টেমটা, এই পুরো চেইনটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। এই কারণে কোষে এদের সংখ্যা অন্য যে কোনো ধরনের অঙ্গাণুর তুলনায় কি একটু বেশি থাকে। যকৃৎ কোষে 1000 বা আরো অনেক বেশি পরিমাণে এই মাইটোকন্ড্রিয়া দেখা দেয়।
আবার এমিবাতে আরো বেশি। আমরা জানি এমিবা কি, একটা এককোষী প্রাণী। এমিবার এই একটা কোষের ভেতরে ওই 1000 বা তারও অধিক বেশি সংখ্যক পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে যকৃৎ কোষ, যেখানে 1000-এর মতো বা তার চেয়েও বেশি পরিমাণে পার সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, এবং এটি হচ্ছে এটি এমিবা, যার কোষের ভেতরেও মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মাইটোকন্ড্রিয়ার আয়তন সম্পর্কে জেনে নিই। মাইটোকন্ড্রিয়া নানা রকম আকার আকৃতির হতে পারে। তার মধ্যে আমরা যদি বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার কথা চিন্তা করি, তার ব্যাস হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন, এবং দণ্ডাকারের ব্যাস হচ্ছে 70 মাইক্রন। নিকনেম আমরা এটা জানি যে একে বলা হয়ে থাকে পাওয়ার হাউস। এই যে আকৃতি আমরা বলেছিলাম, দণ্ডাকৃতির মাইটোকন্ড্রিয়া, তারপর আমরা বলছি বৃত্তাকৃতির এবং তারকাকৃতির, বিভিন্ন রকম আকার আকৃতি এগুলোর হয়ে থাকে। এটা হচ্ছে দণ্ডাকার, তারপর আমরা ওটাকে বলছি হলো অর্ধবৃত্তাকার, এবং আমরা বলছি তারকাকার। এরকম বিভিন্ন আকার আকৃতির মাইটোকন্ড্রিয়া কোষ ভেদে, কোষের টাইপস ভেদে এগুলোর আকার আকৃতির মধ্যে পরিবর্তন হয়ে থাকে বা হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা মাইটোকন্ড্রিয়ার একটি ভৌত গঠন যদি পর্যবেক্ষণ করি, তাহলে মাইটোকন্ড্রিয়ার এই ভৌত গঠনের মধ্যে আমরা দেখতে পাই যে এটির বাইরের দিকে কি থাকে, দ্বিস্তরী একটি আবরণী থাকে এর বাইরে, এবং এই দ্বিস্তরী আবরণীর মধ্যে বাইরের যে আবরণটি সেটা মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি কি হয়েছে দেখো, ভেতরের আবরণটি এখানে ভাঁজ খেয়ে গেছে, এবং এই ভেতরের আবরণটি যে ভেতরের দিকে ভাঁজ খেয়ে গেছে, এই জায়গাগুলোর নাম দিয়েছি আমরা হলো কি ক্রিস্টি। কি বলেছি আমরা? ক্রিস্টি বলেছি। এর ভেতরে কিন্তু ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কি থাকে? ডিএনএ থাকে, যাকে আমরা নাম দিচ্ছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবং এই ডিএনএ গুলো বংশগতীয় বৈশিষ্ট্যগুলো কি করে? এগুলো প্রিজার্ভ করে। কখনো কখনো আমাদের ক্রোমোজোমাল যে ডিএনএ আছে, সেই ডিএনএ দিয়ে যদি কোনো ব্যক্তির পরিচয় নির্ণয় করা না যায়, তখন কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে ব্যবহার করে সেখানে ডিএনএ ম্যাচ করে কোনো ব্যক্তির পরিচয়টা বের করে নেওয়া হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক ধরনের প্রোটিন রয়েছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে এটি বিশেষ ধরনের প্রোটিন রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দানাদার রাইবোজোম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোম হলো 70S প্রকৃতির। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা রাইবোজোমকে হলো 70S এবং 80S এই দুটো ভাগে ভাগ করেছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে রাইবোজোম রয়েছে তাকে বলেছি আমরা 70S প্রকৃতির রাইবোজোম। এই যে দুটো আবরণী, বাইরের মসৃণ এবং ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা, এই দুই আবরণীর মধ্যবর্তী জায়গাকে আমরা বলেছি হলো কি ইন্টারমেমব্রেনাল স্পেস, বা দুটো মেমব্রেনের মধ্যবর্তী জায়গার প্রকোষ্ঠ বা স্পেস বলেছি আমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি সিনথেসিস রয়েছে। এটিপি সিনথেসিস হচ্ছে এমন একটি উপাদান যেটি কি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের চেইনের মধ্যে এটিপি সিনথেসিস থাকে, যার ভিতর দিয়ে হাইড্রোজেন আয়নগুলো উপরের স্তর থেকে বা এই এখানকার যে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ থেকে কোথায়, এটি মেমব্রেনের নিচের দিকে বা ভেতরের দিকে চলে যায়, এবং এই হাইড্রোজেন আয়নগুলো চলে যাওয়ার কারণেই আমরা দেখি যে এখানে এটিপি তৈরি করে থাকে, বা এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এর মধ্যে আসলে রাসায়নিকভাবে কি কি থাকে। রাসায়নিকভাবে এর মধ্যে প্রোটিন, লিপিড এবং বিভিন্ন রকম এনজাইম থাকে, কোএনজাইম থাকে, এবং এর থাকে কি আরএনএ, এই উপাদানগুলো থাকে। এর মধ্যে কোএনজাইমের মধ্যে উল্লেখযোগ্য কোএনজাইম থাকে হলো ইউবিকুইনল, যেটিও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন রিসিভার হিসেবে কি করে কাজ করে থাকে, যার নাম দিচ্ছি আমরা ইউবিকুইনল। এই কোএনজাইমটি এখানে বেশি পরিমাণে থাকে। এবং আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে বিশেষ ধরনের প্রোটিন রয়েছে, এই প্রোটিনের ক্ষেত্রে দুটো পর্ষণ থাকে, একটার নাম হচ্ছে F0 পর্ষণ এবং F1 পর্ষণ। F0 পর্ষণটি হলো এর ভেতরের দিকে প্রথিত অবস্থায় থাকে, এবং উপরের দিকে থাকে হলো F1 পর্ষণ। এই দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা এভাবেই এর রাসায়নিক গঠন সম্পর্কে একটু ধারণা নিতে পারি। আমরা তো জানলাম যে একটি মাইটোকন্ড্রিয়া রাসায়নিকভাবে কি কি উপাদান নিয়ে গঠিত। তো রাসায়নিকভাবে মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা চিন্তা করি, এর শুষ্ক ওজনের 65% হচ্ছে এর প্রোটিন,
29% হচ্ছে গ্লিসারাইডস, 4% হচ্ছে লেসিথিন এবং সেফালিন, এবং 2% হচ্ছে কোলেস্টেরল। এই উপাদানগুলো মূলত হলো একটি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদানের মধ্যে অন্যতম উপাদান। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 100 ধরনের এনজাইম রয়েছে, এবং কোএনজাইমের কথা তো আমরা বলেছি, ইউবিকুইনন এই জাতীয় আরো কোএনজাইমের মধ্যে রয়েছে। আরএনএ আছে, এবং তাছাড়াও কি আছে এর মধ্যে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান। শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসের সাথে তুলনা করার কারণটা কি? আমরা কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসের সাথে তুলনা করেছি? এটি হচ্ছে পাওয়ার হাউস। শুরুতে আমরা দেখেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে কি ঘটে। এখানে হলো খুবই গুরুত্বপূর্ণ শ্বসনের দুটি পর্যায়, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুটো ঘটনা ঘটে। মাইটোকন্ড্রিয়ার বাইরে এই জায়গাটা হচ্ছে কি, সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি হয়, এখানে গ্লুকোজ এর ভাঙ্গন প্রক্রিয়ার মাধ্যমে, যাকে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তার মাধ্যমে পাইরুভেট তৈরি হয় বা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এখানে এটিপি তৈরি হয়। এইরকম শক্তি উৎপাদনের জন্য বা শ্বসনের জন্য আমরা এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলেছি। এই প্রক্রিয়া কোথায় ঘটে? এই প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ঘটে। এই কারণেই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলেছি হলো কোষের পাওয়ার হাউস, কারণ এখান থেকেই এটিপি তৈরি হয়ে থাকে। NADH2 অথবা FADH2 এই জাতীয় জৈব উপাদানগুলো ভেঙে গিয়ে সেখান থেকে কি উৎপন্ন হয়? এটিপি তৈরি হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এই জন্যই এই গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটে বিধায়, শক্তি উৎপাদনের ঘটনা ঘটে বিধায় আমরা একে নাম বলেছি পাওয়ার হাউস। আমাদের মাইটোকন্ড্রিয়ার মূলত এই কাজগুলো কি কি? মাইটোকন্ড্রিয়া তো একদিকে কোষের পাওয়ার হাউস বললাম, সে পাওয়ার উৎপাদনের, শক্তি উৎপাদনের জন্য কাজগুলো করে। এছাড়া কোষের যাবতীয় কাজের জন্য সে কি করে? শক্তি তৈরি করে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম, এগুলো কি করে? ধারণ করে, কনসিস্ট করে। ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সম্পন্ন করে। নিজস্ব ডিএনএ আরএনএ কি করে? উৎপন্ন করে। স্নেহ বিপাকে সাহায্য করে। এর বাইরেও শুক্রাণু তৈরির ক্ষেত্রে বা শুক্রাণু গঠনের ক্ষেত্রেও মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ এবং ভেতরের আবরণের মধ্যে কি আছে? পার্থক্য রয়েছে। এটা নিয়ে অনেক সময় আমরা আমাদের আলোচনা করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এখানে, যে মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন এবং অন্তর্গঠনের সাথে কাজের একটা আন্তঃসম্পর্ক। মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজ রয়েছে, কাজের সাথে তাদের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক, এটা কি সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়ার যে বাইরের দিকে যে ঝিল্লি রয়েছে, এই ঝিল্লির মধ্যে কি থাকে? পোরিন নামে এক ধরনের প্রোটিন থাকে। পোরিন এই নামে কি থাকে? এক ধরনের প্রোটিন থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লিতে পোরিন নামক প্রোটিন বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ, সাইটোসল, মানে মাইটোকন্ড্রিয়ার বাইরে, কোষের বাইরের যে অংশটুকু আছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে কোষের ভেতরের যে অংশটুকু আছে তার নাম বলেছি আমরা সাইটোসল। এই সাইটোসলের মধ্যে সে কি করে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি ঘটে? একটা আদান প্রদান ঘটে। পোরিনের সাথে, পোরিন এক ধরনের প্রোটিন যেটি এর ট্রান্সপোর্টের একটা সিস্টেমের মতো কাজ করে মাইটোকন্ড্রিয়ার ভেতরের সাথে সাইটোপ্লাজমের সাইটোসলের মধ্যে। তাহলে এই ভেতরের মেমব্রেনের ক্রিস্টিতে সংঘটিত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে এটিপি তৈরি হয়, সেগুলো পোরিন দ্বারাই সাইটোসলের মধ্যে চলে আসে। এসে সে কি করে? বিভিন্ন শারীরবৃত্ত কার্যক্রমের শক্তির যোগান দেয়। বহিঃঝিল্লির ভেদ্যতার কারণেই বাইরের দিকে যে ঝিল্লি, তার কি, তার ভেদ্যতা তুলনামূলক কি বেশি। তাহলে বহিঃঝিল্লির ভেদ্যতার কারণেই অক্সিজেন ভেতরে প্রবেশ করে। বহিঃঝিল্লিতে ধারণ করা এনজাইম, কোএনজাইম ভেতরের ঝিল্লিতে সংঘটিত শ্বসনে কি করে? সহায়তা করে। এভাবেই বহিঃগঠন এবং অন্তর্গঠন উভয়ই মাইটোকন্ড্রিয়ার কাজের সাথে কি সম্পর্কযুক্ত। তাদের বাইরের স্ট্রাকচার, ভেতরের স্ট্রাকচার, দুটোর কাজের সমন্বয়ই মূলত মাইটোকন্ড্রিয়া বিভিন্ন রকম কাজগুলো করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এখানে যে মেইন কাজটি যে করে সেটি হচ্ছে যে এখানে কি থাকে? এখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেগুলোর নাম বলেছি আমরা পোরিন। এই প্রোটিনের নাম দিয়েছি আমরা পোরিন নামে এক ধরনের প্রোটিন রয়েছে এখানে। এই পোরিনটাই ভেতরের থেকে বিভিন্ন উপাদানগুলোকে এই পোরিনের ভেতর দিয়ে নিয়ে এসে সে কি করে? সাইটোসল, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে জলীয় উপাদান আছে সেই সাইটোসলের মধ্যে সেটা বের করে দেয়।
এজন্য আমরা এই পরিণটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরের বিভিন্ন এটিপি গুলো তৈরি হলে সে এখানে উৎপন্ন যে এটিপি রয়েছে সেগুলো বাইরে বের করে নিয়ে আসে। এছাড়া আমরা একটু আগে বললাম যে বাইরের ঝিল্লি এবং ভেতরের ঝিল্লির ভেদ্যতার কারণেও এদের মধ্যে অক্সিজেন ভেতরের দিকে কি হয়, প্রবেশ করতে পারে। শ্বসনের জন্য তো আমাদের এখানে কি প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন। এভাবেই এর অন্তর্গঠন এবং বহির্গঠন এগুলোর মধ্যে কি একটা আন্তঃসম্পর্ক রয়েছে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের দেহের বা কোষের অভ্যন্তরের যে পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানলাম। মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, রাসায়নিক গঠন, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল মাইটোকন্ড্রিয়া কি কাজ করে থাকে এবং কেন একে পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আবারও বলছি যে মাইটোকন্ড্রিয়া থেকে প্রায়শই বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সবার প্রতি আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে ক্লিক করার জন্য। প্রিয় শিক্ষার্থী, সকলের সুস্থতা কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।